ইরানের জাহাজ জব্দে নতুন করে উত্তেজনা, দাঁত ভাঙা আঘাতের হুমকি তেহরানের। আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি সরবরাহের চরম উদ্বেগ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে 23 শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক পলাতক। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলা, 8 শিশু নিহত, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে মৃত্যু। এবং সামাজিক মাধ্যম এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব, দেশটির রাজনীতিতে প্রভাব খাটানোর অভিযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের দাবি, মার্কিন নৌ অবরোধ অমান্য করার কারণে জাহাজটি আটক করা হয়েছে। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা দাঁত ভাঙা আঘাতের হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে বাড়ছে উদ্বেগ। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। সোমবার সকালে ইরানি কার্গো জাহাজ জব্দের দাবি করে যুক্তরাষ্ট্র। তেহরান জানায় জাহাজটি চীনের বন্দর থেকে ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন জাহাজটি এখন পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে আছে এবং এর ভেতরে কি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলছে চীন থেকে আসা ওই জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সশস্ত্র জলদস্যুতা করেছে। সশস্ত্র এই জলদস্যুতার দাঁত ভাঙা জবাব খুব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সামরিক এক মুখপাত্র। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সামাজিক মাধ্যমে জানান, হয় সবার জন্য মুক্ত তেলের বাজার নিশ্চিত করুন, নয়তো ভয়াবহ মূল্য দিতে প্রস্তুত থাকুন। ইরানের জাহাজ জব্দের ঘটনায় হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি। নতুন শান্তি আলোচনার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই দ্বিতীয় দফার শান্তি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে তেহরান। ইরানের অভিযোগ, অবরোধ, হুমকি আর ওয়াশিংটনের অতিরিক্ত শর্তের মধ্যে আলোচনার পরিবেশ এখনো তৈরি হয়নি। এদিকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান শর্ত না মানলে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে পারস্পরিক বিরোধী বার্তার জেরে তীব্রভাবে বেড়েছে তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তির সম্ভাবনা ক্ষীণ হওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে 7%। ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ঠেকেছে প্রায় $97। এর আগে গেল শুক্রবার প্রণালীটিকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করার পর তেহরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে চলমান মার্কিন অবরোধের কারণ দেখিয়ে তার অবস্থান পরিবর্তন করে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন একটি প্রতিনিধি দল ইরানি প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছে। তবে বুধবারের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে মার্কিন শেয়ার বাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে। লেবাননের দায়িত্ব পালনকারী নিহত ফরাসি শান্তিরক্ষী ফ্লোরিয়ান মন্টেরিওর মরদেহে শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ মিশন ইউনিফিল। গতকাল তার মরদেহ নিজ দেশ ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। ইউনিফিল প্রধান মেজর জেনারেল দিউদাতো আবগান্নানা নিহতের সাহসিকতার প্রশংসা করে বলেন, শান্তির জন্য তার এই আত্মত্যাগ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ লেবাননের গান্দুরিয়াহ গ্রামে এক সশস্ত্র হামলায় মন্টেরিও নিহত এবং আরও 3 শান্তিরক্ষী আহত হন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে শান্তিরক্ষীদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে পর্যন্ত 4 জন শান্তিরক্ষী প্রাণ হারান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দেশটির আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার সকালে তাদের দণ্ড কার্যকর হয়। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাসুম শাহী ও হামিদ ওয়ালিদির বিরুদ্ধে স্পর্শকাতর সামরিক স্থাপনার হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ ছিল। দেশটির বিচার বিভাগের দাবি, তারা সামাজিক মাধ্যমের সাহায্যে মোসাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন। তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের 2টি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের উপর নজরদারি চালানো হয়। যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে একটি গ্যাস স্টেশনের বাইরে সংঘর্ষের জেরে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছেন। রোববার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোর প্রায় 3টার দিকে ম্যাকনিকলস রোডে একটি গ্যাস স্টেশন থেকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। তদন্তকারীদের মতে, একটি পূর্ববর্তী গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তর্ক বিতর্ক, যা পরে শারীরিক সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষ থেকে ছড়িয়ে পড়ে গুলিবর্ষণ। ঘটনায় 3 জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন, তবে তাদের পরিচয় বা বয়স এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া ঠিক কতজন এই ঘটনায় জড়িত ছিলেন সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 23 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। রোববার দুপুরে বিরুধুনগর জেলার কাট্টানাপট্টি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণের তীব্রতায় কারখানার 4টি শেড মাটির সাথে মিশে যায় এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে প্রায় 50 ফুট উপরে উঠে যায়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে 10 কিলোমিটার দূর থেকেও এর কম্পন অনুভূত হয়। ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছেন। প্রশাসন ইতিমধ্যেই কারখানাটির লাইসেন্স বাতিল সহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রাণহানির এই ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় 8 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে শ্রীভপোর্ট শহরে ঘটে যাওয়া এই ঘটনায় মোট 10 জন গুলিবিদ্ধ হন। স্থানীয় কর্তৃপক্ষ ও একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। পারিবারিক বিরোধ থেকে এই গুলিবর্ষণের ঘটনা শুরু হয় বলে জানায় পুলিশ। নিহত শিশুদের বয়স প্রায় 1 বছর থেকে প্রায় 14 বছরের মধ্যে। শ্রীভপোর্ট পুলিশের প্রধান জানান, এই গুলির ঘটনা এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং 3টি আলাদা স্থানে ঘটনার সূত্র পাওয়া গেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে বশিয়ার সিটি এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। এ ঘটনায় লুইজিয়ানা স্টেট পুলিশকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত করা হয়েছে। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তীব্র নগদ অর্থ বা তারল্য সংকট স্থবির হয়ে পড়েছে ইয়েমেনের জনজীবন। মুদ্রা স্থিতিশীল করতে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের ফলে বাজারে স্থানীয় রিয়ালের অভূতপূর্ব ঘাটতি দেখা দিয়েছে। ফলে পকেটে বৈদেশিক মুদ্রা থাকলেও তা ভাঙাতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দেশটির প্রধান শহরগুলোতে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলো ডলার বা সৌদি রিয়াল বিনিময়ে অস্বীকৃতি জানাচ্ছে। ছোটখাটো কেনাকাটা থেকে শুরু করে জরুরি চিকিৎসা সেবা সহ সবখানেই স্থানীয় মুদ্রার জন্য হাহাকার দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে হাসপাতালগুলো বিদেশি মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানানোর মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ আর অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে মুদ্রা বাজারের এই নতুন সংকট ইয়েমেনিদের ভোগান্তিকে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে। সামাজিক মাধ্যম এক্সের অ্যালগোরিদম ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটানোর অভিযোগে ইলন মাস্ককে তলব করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। প্যারিসে হাজির হয়ে তাকে স্বেচ্ছায় সাক্ষাৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে তিনি সেখানে উপস্থিত হবেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। 2025 সালের শুরুতে শুরু হওয়া এই তদন্তে এক্সের এআই চ্যাটবট গ্রোক এর মাধ্যমে আপত্তিকর ডিফেক্ট ছবি তৈরি এবং নাৎসি গণহত্যা অস্বীকারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে প্যারিসে এক্সের কার্যালয়ে তল্লাশি চালায় ফরাসি প্রসিকিউটররা।
তবে এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে এক্স কর্তৃপক্ষ। কেবল ফ্রান্স নয়, শিশু যৌন নির্যাতন ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য প্ল্যাটফর্মটির বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে। একসময় বিশ্ব শাসন করা ফোর্ড, মার্সিডিজ কিংবা টয়োটার রাজত্বে কি তবে সূর্যাস্ত শুরু হলো? যে ব্র্যান্ডগুলো ছিল বিশ্ব অর্থনীতির স্তম্ভ, আজ তারা কাঁপছে এক নতুন শক্তির দাপটে, যার নাম BYD। যে কোম্পানিটি একসময় কেবল ব্যাটারি বানাতো, তারা কিভাবে মাত্র 2 দশকে ইলন মাস্কের টেসলা কিংবা জার্মানির ভক্সওয়াগনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল? এটি কি স্রেফ উদ্ভাবনের জয়গান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে চীনের বিশাল ভর্তুকি আর রহস্যময় কোনো ঋণ সংকট? এ বিষয়ে জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। একসময় বিশ্বের গাড়ি শিল্প মানেই ছিল জার্মানি, জাপান আর যুক্তরাষ্ট্র। টয়োটা, ভক্সওয়াগন, মার্সিডিজ বেঞ্জ, আরও কত কি। এই নামগুলো শুধু ব্র্যান্ড নয়, ছিল শিল্পশক্তির প্রতীক। কিন্তু মাত্র কয়েক বছরে চিত্র বদলে গেছে। লাভ কমেছে, কারখানা বন্ধ হয়েছে, হাজার হাজার চাকরি ঝুঁকিতে আছে। আর এই ধাক্কার পেছনে বারবার উঠে আসছে এক নাম, BYD, যাকে বলা হচ্ছে বিল্ড ইউর ড্রিম। ভাবুন তো, যে কোম্পানি 2003 সাল পর্যন্ত শুধু ব্যাটারি বানাতো, আজ সেই কোম্পানি বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে। এমনকি এক সময় যে ইলন মাস্ক BYD-কে নিয়ে হেসেছিলেন, আজ সেই টেসলাও একসময় BYD-র ব্যাটারি ব্যবহার করেছে। কিন্তু কিভাবে? উত্তর লুকিয়ে আছে BYD-র 3টি কৌশলে। প্রথমত, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। অন্যরা যেখানে সরবরাহকারীর উপর নির্ভরশীল, BYD সেখানে ব্যাটারি, চিপ, মোটর, সফটওয়্যার সব নিজেরাই বানায়। ফলে সংকট এলেও তারা থেমে থাকে না। দ্বিতীয়ত, তারা এমন বাজার ধরেছে যা পশ্চিমা কোম্পানিগুলো অবহেলা করেছে। বিশুদ্ধ ইলেকট্রিকের বদলে BYD জোর দেয় প্লাগ ইন হাইব্রিডে। এতে চীনের কোটি কোটি ক্রেতাকে তারা দ্রুত দখলে আনে। তৃতীয়ত, ব্লেড ব্যাটারি, সস্তা, নিরাপদ, টেকসই। এই প্রযুক্তি BYD-কে দামের যুদ্ধে ভয়ঙ্কর শক্তিশালী করে তোলে। ফলাফল, থাইল্যান্ড, ব্রাজিল, ইউরোপ, যেখানেই যাচ্ছে বাজার কাঁপছে। পুরনো খেলোয়াড়রা রীতিমতো রক্ষণাত্মক অবস্থানে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। অনেকের দাবি, BYD শুধু উদ্ভাবনের জোরে ওঠেনি, রাষ্ট্রের বিশাল সহায়তা পেয়েছে। ভর্তুকি, স্বল্প সুদের ঋণ, কর ছাড়, সরকারি চুক্তি, সব মিলিয়ে এটি ছিল চীনের বৃহৎ শিল্পকৌশলের অংশ। আর এখন উঠছে আরও অস্বস্তিকর প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, BYD-র প্রকৃত ঋণ সরকার হিসাবের চেয়ে অনেক বেশি। অভিযোগ আছে সরবরাহকারীদের টাকা দিতে দীর্ঘ সময় নেয় তারা, যা এক ধরনের লুকানো ঋণ। কিছু বিতর্ক আছে। জিরো মাইলেজ ইউজড কার। অভিযোগ আছে বিক্রির সংখ্যা বাড়িয়ে দেখাতে কিছু গাড়ি আগে কাগজে বিক্রি দেখানো হয়, পরে তা ব্যবহৃত হিসেবে বাজারে ছাড়া হয়। আর নতুন করে যোগ হয়েছে রিকল, মান নিয়ে অভিযোগ, এমনকি বিদেশের শ্রম অধিকার নিয়েও আছে বিতর্ক। তাহলে কি BYD-র উত্থানের ভিত নড়বড়ে, নাকি এগুলো কেবল এমন এক প্রতিদ্বন্দ্বীকে ঘিরে তৈরি হওয়া সংশয় যা পুরনো শক্তিগুলোকে অস্বস্তিতে ফেলেছে? এটাই এখন বড় প্রশ্ন। সমালোচকেরা বলছেন, একদিকে BYD হয়তো 21 শতকের নতুন টয়োটা হয়ে উঠছে, অন্যদিকে কেউ কেউ সতর্ক করছেন, এটা কি আরেক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এভারগ্রান্ডের মতো ঝুঁকির শুরু? কিন্তু BYD টিকুক বা না টিকুক, একটা বিষয় পরিষ্কার, খেলার নিয়ম বদলে গেছে। এর ফলে গাড়ি শিল্পের ভবিষ্যৎ এখন আর শুধু ডেট্রয়েট, টোকিও বা স্টুটগার্টে লেখা হচ্ছে না, বর্তমানে সেই ভবিষ্যৎ লেখা হচ্ছে শেনঝেনেও। ইমতিয়াজ আহমেদ, RTV। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।